আহিল তো পুরো অবাক, এমন ঘটায় যেই আয়শা কোনোদিন কারো সাথে উঁচু গলায় কথা বলেনি সে চড় মারল। আহিল বলল, আয়শা, কি করছো টাকি? রিয়ার গায়ে হাত তুললে কেন তুমি? যা করেছি বেশ করেছি। দেখেছিস আহিল কেমন ব্যবহার করছে আমার সাথে? রিয়া একা কান্না করে। লজ্জা করে না তোমার এভাবে অন্যের স্বামীর গায়ে ঢলে পড়তে? এতটাই বেহায়া তুমি যে কালকে বারণ করার পরও আবার চলে এসেছো। জাস্ট স্টপেড আয়শা, আর একটা বাজে কথা তুই বলবি না রিয়ার ব্যাপারে। কেন? কে হয় ও তোমার? বেস্ট ফ্রেন্ড হয় ও আমার। সো আর একটা বাজে কথা নয়। ওহ আচ্ছা, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরলে কোনো দোষ নেই। আমি কিছু বলতে পারবো না, কারণ ও তোমার বেস্ট ফ্রেন্ড আর আমি। আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে তাহলেই দোষ। আমার কোনো কথা সেখানে তুমি শুনবে না। তোমার বেলা 7 খুন মাফ। আহিল চিল্লিয়ে বলে উঠল, আয়শা। আহিল আয়শার দিকে হাতের পিছন পিঠ করে মারতে গিয়েও থেমে গেল। আয়শা কিছুটা চমকে আহিলের হাতের দিকে তাকালো আর বলল, আজ আপনি বুঝিয়ে দিলেন যে কি আপনার জন্য প্রয়োজন। কার গুরুত্ব আপনার জীবনে বেশি? এ পৃথিবীতে সবার গুরুত্ব আছে। আপনার জীবনে প্রয়োজন আছে কিন্তু আমার নেই। আমি নেহাতি একজন আশ্রিতা। আশ্রিতা বললে ভুল হবে, আমি তো আপনার থেমে গেল। প্রতিশোধ নিতে বিয়ে করেছেন তাই না? যদিও আমি জানি না কোন ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন, তবুও বলছি প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমায় বলে দেবেন, আমি আপনার জীবন থেকে চলে যাব। কোনোদিন ফিরে আসব না, হারিয়ে যাব চিরতরে। একটু একটু করে পিছোচ্ছে, হারিয়ে যাব। দৌড়ে বেরিয়ে গেল আয়শা। আহিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। যখনই মনে হয় সব ভুলে আয়শাকে আপন নেবে তখনই সব ওলট পালট হয়ে যায়। আহিলের চোখের সামনে রিক আর আয়শার কথোপকথনের কথা মনে পড়লেই আহিল আবার নিজেকে শক্ত করে নেয়। আর ওই মুহূর্তেই আমি জানতাম রিয়া, তুমি ঠিক আসবে। আমার ভাইয়া আর ভাবিন্নির সম্পর্কটা তো তোমাকে ভাঙতেই হবে তাই না? কি বলতে চাইছো তুমি? কেন গত রাতে তুমি যেটা করেছো সেটার কথা বলতে চাইছি আমরা। এখন তোরা ও শুরু করলি আয়শার মতো? কি করেছে রিয়া? কিসের কথা বলছিস তোরা? কালকে তুই একটা হোটেলে ছিলিস মনে আছে তোর? হ্যাঁ, আমি তোকে ফোন করার পর ওই হোটেলটায় গেছিলাম আর ওখানে রিয়াও ছিল। আর ওখানে গিয়ে বেশি ড্রিঙ্ক করার ফলে আমার কোনো হুঁশ ছিল না। বাট আগে কোনোদিন আমার এমন হয়নি। তারপরে কি হয়েছে আমার কিছুতেই মনে পড়ছে না। আজকে সকাল থেকে মনে করার চেষ্টা করছি, বাট তারপর কি হয়েছিল আমি বলছি। আমি তোর কল রাখার পর বুঝতে পারি তুই রেগে আছিস আর হোটেলে যাবি, ড্রিঙ্ক করবি। এটা তোর অভ্যেস, তাই আমি তোর লোকেশন ট্র্যাক করি আর আমিও পৌঁছে যাই তোর হোটেলে। গিয়ে দেখি তুই ড্রিঙ্ক করছিস আর রিয়া তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি আরেকটু কাছে যাই, কিন্তু রিয়া যাতে দেখতে না পায় সেভাবেই আড়ালে দাঁড়াই আর দেখি যে রিয়া তোর ড্রিঙ্কে কিছু একটা মেশালো আর তারপর তোকে দিয়ে দিল। তুই ড্রিঙ্কটা হাফ খেয়ে রেখে দিস আর আমি যখন রিয়াকে তোর সাথে দেখি তখনই ভাবিকে ফোন করে দিই, যাতে আরোহীকে সাথে নিয়ে এখানে চলে আসে। আর তারপরই দেখি রিয়ার ওই কাণ্ড, তুই হাফ ড্রিঙ্ক খেতেই কেমন একটা আচরণ করতে থাকিস আর রিয়া তোকে হোটেলের রুমে নিয়ে যেতে চায়। সেই মুহূর্তেই ভাবি আসে আর তোদের ফলো করে। এদিকে আমি তোর হাফ ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে সেটার ড্রিঙ্কটা একটা প্যাকেটে ভরে নিই আর তারপর আয়শা ভাবি যেদিকে গেছে সেদিকে যাই আর গিয়ে দেখি রিয়া তোকে নিয়ে যে রুমে ঢুকেছে সেটা লক করা। আমি দরজা ভাঙতে নিলেই রিয়া দরজা খুলে দেয় আর তারপর থামিয়ে দিয়ে। তারপরে যা হয়েছে সেটা আমি বলছি। রুমে ঢুকেই আমরা দেখি তুই বেহুশ হয়ে বিছানায় পড়ে আছিস আর তোর শার্টও খোলা। আর বিছানা থেকে দূরে একটা ক্যামেরা ফিক্স করা, যেটা দিয়ে কোনো কিছু রেকর্ড করলে বা ছবি তুললে বিছানায় যা যা হচ্ছে সব বোঝা যাবে। আমার মনে হয় না তোকে আর কিছু বলতে হবে। মিথ্যে, সব মিথ্যে। কি প্রমাণ আছে? হ্যাঁ, এই যে প্রমাণ, একটা রিপোর্টের কাগজ দেখিয়ে আহিল। এটা সেই ড্রিঙ্কের রিপোর্ট যেটা তোকে রিয়া দিয়েছিল। স্পষ্ট লেখা ড্রিঙ্কে ড্রাগস ছিল। আর এই যে ভিডিও ক্লিপ, এতে রিয়া যে ড্রাগস মেশাচ্ছে তা দেখা যাচ্ছে। আর যদি বলিস ওই রুমে তোর অবস্থাটা তুই দেখবি, দেন আমার ফোনে সেটারও ভিডিও করা আছে, দেখতে পারিস বলেই আরোহী সব দেখায়।
আহিল সব প্রমাণগুলো দেখে চোয়াল শক্ত করে চোখ গরম করে রিয়ার দিকে তাকাতেই দেখল রিয়া নেই। ও শিট, রিয়া কোথায়? পালিয়েছে নিশ্চয়ই। আহিল, তুই এখন ও ভাবিকে ভুল বুঝবি? আমি কালকে যেটা দেখেছি সেটার কি হবে? যদি সেটাই বলিস তাহলে ভাবিও তো আজকে তোকে আর রিয়াকে ওভাবে দেখলো, আর গত রাতে যেভাবে দেখেছে সেটা তো তুই নিজেই দেখেছিস। ভাবিমণি যেটা দেখেছে সেটা কি সত্যি? না। তাহলে তো তুই যেটা দেখেছিস সেটা ভুলও হতে পারে। তুই আমাকে সবটা বলেছিস কালকে, আর তাই আমি বলছি, একবার ভাবির কথাটা শোন। অনেকবার তোকে কিছু একটা বলতে চেয়েছে যেটা বলতে পারেনি। এভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আর কতদিন ধরে রাখবি ভাইয়া? তুই বরং একবার অঙ্কুর ভাইয়ার সাথে কথা বল, কারণ আপুর ব্যাপারে তুই যা যা জেনেছিস তা কিন্তু একটা অজ্ঞাত ব্যক্তির থেকে। মিথ্যেও তো হতে পারে। যা সব সময় আমরা দেখি বা শুনি তা ঠিক হয় না। তার জন্য যথাযথ যুক্তি দরকার, যেটা আমি আর জ্যাক তোকে রিয়ার ব্যাপারে দিলাম, কিন্তু ওই লোকটা তো প্রমাণ দেখিয়েই উধাও। কোনো পাত্তা নেই, তোর সামনে পর্যন্ত আসেনি। তাহলে কেন তুই ভাবিমনির থেকে ওই লোকটাকে বেশি গুরুত্ব দিচ্ছিস? ভাবিমনি কি তাহলে সত্যি বলল এখন আর তুই ভাবিমনিকে ভালোবাসিস না? ভাবিমনির কি কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন নেই তোর জীবনে? আরও, তুই জানিস না আমি আয়শাকে কতটা ভালোবাসি। ভালোবাসলে বিশ্বাস করতিস ভাইয়া, যেটা তুই করছিস না। সব ক্লিয়ার করতে হলে তোকে ভাবিমনির সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগে বল, তুই কি করে জানলি আমার আর আয়শার বিয়ে হয়ে গেছে? জ্যাককে উদ্দেশ্য করে। আমি বলেছি। তুই কিন্তু কি করে? তোর ফোন থেকে জ্যাকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে তোকে ভাবিমনির ব্যাপারে অনেক ছবি পাঠানো হয়েছে আর ভয়েজও। আর এখানে এই জন্যই তুই এমন ব্যবহার করছিস, তাই জ্যাক এখানে আসে আর আমরা প্ল্যান করে ওই দিনের ঘটনাটা ঘটাই। তার মানে তুই সবটা জানতিস? এখন যা, তুই ভাবিমনি কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। মনে হয় ঘরেই গেছে। আহিল আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল, আর জ্যাক এসে আরোহীর কাঁধে হাত রাখল। জানি না কবে সব ঠিক হবে। ডোন্ট বি আপসেট আরু, সব ঠিক হয়ে যাবে। সেটাই তো চাই। আহিল ঘরে এসে দেখল আয়শা কোথাও নেই। আহিল ভাবল হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু সেখানেও নেই আয়শা। হঠাৎই আহিল ফোপানোর আওয়াজ শুনতে পেল ব্যালকনি থেকে। গিয়ে দেখল আয়শা হাঁটু মুড়ে বসে রয়েছে আর ফোপাচ্ছে। আহিল গিয়ে কোনো কথা বলল না, সরাসরি আয়শাকে কোলে তুলে নিল। আয়শা তো পুরো অবাক। হঠাৎ করে এভাবে আহিলের কোলে নেওয়ার মানে খুঁজে না পেয়ে চুপ থাকলেও কিছুক্ষণ পর ছুটোছুটি করতে লাগল। কেন কোলে নিয়েছেন আপনি আমাকে? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। নামান আমাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আহিল আয়শার কথার তোয়াক্কা না করে আয়শাকে রুমে নিয়ে গিয়ে সোজা বেডে বসিয়ে দিল, আর আয়শার দু গালে হাত দিতেই আয়শা ঝাড়া দিয়ে আহিলের হাত সরিয়ে দিল আর বলল, ওহ, তো এখন কি আপনি আবার আমাকে ভোগ করতে এসেছেন? আয়শা, বেশি কথা বলছো তুমি। হ্যাঁ, সব সময় তো আমিই বেশি বলি। ভুল করি, সব দোষ তো সবসময় আমার, তাই না? আপনার কোনো দোষ নেই। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারেন, তাতে আপনাকে কিছু বলা যাবে না, আর না আপনার ফ্রেন্ডকে, কিন্তু আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে তাহলে আমি বাজে মেয়ে, নষ্ট মেয়ে। আমার উপর হাত তোলা যায়। ঠিকই তো বলেছেন, নষ্ট মেয়ে বলেই তো আজকে নিজের রক্ষিত। আয়েশা নিজের কথা শেষ করবে তার আগেই আহিল আয়েশার মাথার পিছন দিকটা ধরে নিজের সামনে এনে আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিল আয়েশার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আয়েশা নড়াচড়া করতে পারছে না, কারণ আহিল আয়েশার মাথার পিছনটা যেমন ধরে আছে তেমন এক হাত দিয়ে আয়েশার দুটো হাতও ধরে আছে। আস্তে আস্তে আয়েশার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল, আর তার মধ্যে আহিলের ঠোঁট তীব্র থেকে তীব্রভাবে প্রবেশ করতে লাগল। কিছুক্ষণ বাদে আহিল আয়েশার হাত দুটো ছেড়ে দিতে আয়েশার হাতটা আপনা আপনি আহিলের বুকে চলে যায়। তারপর আস্তে আস্তে আহিলের কলার চেপে ধরে আয়েশা অনুভব করছে আহিলের এই স্পর্শ ভালোবাসার। এতে নেই কোনো প্রতিশোধের আগুন, না আছে কোনো রাগ। আয়েশা ও আহিলের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে। কিন্তু আস্তে আস্তে আয়েশার শরীর নেতিয়ে পড়তেই আহিল আয়েশার কোমর জড়িয়ে ধরে বসা অবস্থাতেই আয়েশাকে আরো কাছে টেনে নেয়।
আহিল আস্তে আস্তে আয়েশার ঠোঁট জোড়া ছেড়ে আয়েশার গলায় চিবুক বেয়ে নামে। নিজের উষ্ণ পরশ দিতে থাকে আর ঠোঁট বুলাতে থাকে। তারপর ঘাড়ের কাছে গিয়ে হালকা একটা কামড় দেয় আর মাথা তুলে আয়েশার গলা থেকে সরে এসে দেখে আয়েশা চোখ বুজে রয়েছে আর আয়েশার চোখটা ভেজা। আহিল আয়েশার দু চোখে চুমু দেয়, তারপর আয়েশার ভেজা কাপা ঠোঁটগুলোয় নিজের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। এতে আয়েশা আরও শক্ত করে আহিলের কলার চেপে ধরে, যা আহিলকে আরও উত্তেজিত করে তোলে এবং আহিল আবারও আয়েশার ঠোঁটের নেশার মাঝে ডুব দেয়। আবার নিজের আয়ত্তে নিয়ে নেয় আয়েশার ঠোঁট জোড়া আর আয়েশাও আস্তে আস্তে নিজের এক হাত আহিলের মাথার চুলে ডুবিয়ে দেয় আর এক হাত দিয়ে আহিলের কাঁধের শার্ট খামচে ধরে। এভাবেই একে অপরের মধ্যে মত্ত থাকে, দুজন কাছে টেনে নেয় একে অপরকে। সমাপ্তি। তোমার অন্তরে আমি গল্পের সিজন 2 আসতে চলেছে অতি শীঘ্রই।